হ্যালো স্টুডেন্ট, দেখো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি ভলিউম 1 মাধ্যমিক 2027। দেখো সেকেন্ড সামেটিভ যে তোমাদের পরীক্ষা হবে স্কুলে, সেই সেকেন্ড সামেটিভের যে অঙ্কগুলো আছে এখানে, সেই অঙ্কগুলো আমরা করাবো। তো আমরা চলে আসবো আমাদের যে প্রথম সেটটা আছে এই বই থেকে। দেখো, মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্পাদিত প্রকাশিত নমুনা প্রশ্নপত্র। ঠিক আছে, এই যে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্র যে আছে এই সেটটা তোমাদের করাবো 129 পেজ। ঠিক আছে, এই সেটটা করার পর তোমাদের যে স্কুলগুলো আছে 1 নম্বর স্কুল, 2 নম্বর স্কুল, বিভিন্ন স্কুলগুলো আমরা শুরু করে দেবো। কিন্তু আজকে যে আমাদের প্রথম যেটা সেট মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র, এই সেটটা তোমাদের করে দেখাবো। ঠিক আছে, তোমরা চলে এসো পেজ নাম্বার 129 পেজে। আমরা শুরু করে দেবো আজকের ক্লাসের যে অঙ্কগুলো আছে। এই যে প্রথম প্রশ্নগুলো দেখে নেব, এমসিকিউ টাইপের প্রশ্নগুলো আছে। দেখো, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট সেকেন্ড সামেটিভ যে পরীক্ষাটা হবে তোমাদের 2026, তোমরা মাধ্যমিক 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দিবা, কিন্তু 2026-এ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট যেটা সেকেন্ড সামেটিভ পরীক্ষা হবে স্কুলে, তার জন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে। এবং মাধ্যমিকের জন্যই তোমাদের প্রস্তুতি নিতে হবে, ভালো করে এই অঙ্কগুলো শিখতে হবে। ফার্স্ট ইউনিট টেস্ট হোক বা সেকেন্ড ইউনিট টেস্ট হোক, যে কোনো টেস্টই হোক না কেন তোমাদের ভালো করে শিখতে হবে। ঠিক আছে, তো চলো আমরা দেরি করবো না, আজকের ক্লাসের যে প্রথম অঙ্কটা আছে আমরা দেখে নেব। দেখো, আমাদের 1 নম্বর প্রশ্নটা এখানে বলছি, একটি দ্বিঘাত সমীকরণ আছে, এই সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান হতে হলে এর মান কত হবে? এর মান বের করতে বলেছে, আর দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব আর সমান বলেছে। তা দেখো, কোনো একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব আর যদি সমান হয়, তাহলে যে দ্বিঘাত সমীকরণের যে নিরূপক, ঠিক আছে, নিরূপকটা কী হয়ে যাবে? নিরূপকটা শূন্যের সঙ্গে সমান হয়ে যাবে, এটা মনে রাখবা। দেখো, নিরূপক বলতে কী জানি আমরা, দ্বিঘাত সমীকরণ, যে কোনো একটি দ্বিঘাত সমীকরণের যে সাধারণ আকারটা a² প্লাস bx প্লাস c=0, এইভাবে একটি দ্বিঘাত সমীকরণ থাকে। ঠিক আছে, কারণ এখানে এই যে দ্বিঘাত সমীকরণটা আছে, যদি কম্পেয়ার করো, এখানে s² সহগ a আছে, এখানে s² সহগ 9, মানে এটা হচ্ছে 9, x-এর সহগ b, এখানে x-এর সহগ 6 আছে, মানে এখানে bটা আছে 6, আর এই যে প্লাস এ এটা ধ্রুবক পাঠ, এখানে কিন্তু সি আছে ধ্রুবক পাঠটা, মানে সি হচ্ছে এখানে এ। তাহলে এভাবে কম্পেয়ার করে আমরা যদি এই দ্বিঘাত সমীকরণটা দেখি, তাহলে এই দ্বিঘাত সমীকরণের নিরূপক তোমরা মনে রাখবা, নিরূপককে বলা হয় যে b² মাইনাস 4ac, b² মাইনাস 4ac, এটাকে নিরূপক বলা হয়। তার কোনো একটি দ্বিঘাত সমীকরণের বা এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে এই নিরূপকটা শূন্যের সঙ্গে সমান হয়ে যাবে। একদম মনে রাখবা, এই জিনিসটা আমরা কাজে লাগাবো। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণের নিরূপক যদি বলি b², আমাদের দ্বিঘাত সমীকরণটা আছে 9s² প্লাস 6x প্লাস a=0 আছে। ঠিক আছে, তাহলে এখানে নিরূপক যদি আমি দেখাই, এই যে b², আমি এখানে লিখে দিচ্ছি, দেখো সূত্রটা b² মাইনাস 4ac, এটা এই যে নিরূপকটা শূন্যের সঙ্গে সমান হবে, বীজদ্বয় বাস্তব ও সমান বলেছে। আচ্ছা, তাহলে এবার মানগুলো বসাবো। b বলতে হচ্ছে, দেখো b হচ্ছে x-এর সহগ 6, তাহলে এখানে b এর জায়গায় আমরা 6 বসাবো, 6² মাইনাস 4 ইন্টু a। দেখো, এখানে এটা হচ্ছে আমাদের, এই যে a হচ্ছে s² সহগ, এই যে s² সহগ 9, তাহলে এর জায়গায় আমরা 9 বসাবো। আর c, দেখো cটা লক্ষ্য করো, cটা ধ্রুবক পাঠটা যেটা a আছে, তাহলে আমরা c এর জায়গায় a বসাবো, c এর জায়গায় a বসালাম, =0। এখান থেকে আমাদের এর মানটা বের হবে, এর মান আমাদের বের করতে বলেছে। আচ্ছা, 6² এটা তোমরা 36 পেয়ে যাবা, 6 6 36 মাইনাস 4 ইন্টু 9 ইন্টু এ, এখানে গুণ করলাম না আমি। আচ্ছা, এখানে দেখো মাইনাস 4 ইন্টু 9 ইন্টু এ, এদেরকে এভাবে রাখলাম। এই যে 36টাকে ডান দিকে নিয়ে যাব, সমান সমান, দেখো 36 কিন্তু এখানে প্লাস আছে, তো প্লাস 36 এদিকে আসলে মাইনাস 36 হয়ে যাবে। এবার দেখো, আমরা মাইনাস মাইনাসে কেটে দিলাম, এবার 9 4 36, এই যে 9 4 36, আবার 4 4 কেটে দাও, এবার কিছু নয় তো 1 রাখো, তাহলে আমরা এর মানটা পেয়ে যাব 1 পেয়ে যাব। এর মান বের করতে বলেছিল, এর মান 1 পেয়ে গেলাম। অপশান আছে দেখো,
সেটা সি নাম্বার অপশানটা আমাদের মিলছে। তোমরা পরীক্ষায় এভাবে অ্যারো চিহ্ন দিয়ে যে আমাদের সি নাম্বারটা মিলল, তাহলে এখানে সি দিয়ে এভাবে করে দেবা, অ্যান্সারটা যেহেতু সি। পরের প্রশ্নতে আমরা চলে আসবো 1-2 নাম্বারটা। তো এখানে বলছি এ 2000 টাকা দিয়ে মাছের ব্যবসা শুরু করে, কিন্তু এর ব্যবসা শুরু করার 2 দিন পর বি ওই ব্যবসায় 3000 টাকা নিয়োজিত করে। মানে এ ব্যবসা শুরু করে দিয়েছিল 2000 টাকা দিয়ে, এবার 2 দিন পরে কিন্তু বি ওই ব্যবসায় 3000 টাকা নিয়োজিত করে। তাহলে নিয়োজিত করে এবার চুক্তি করে নেয় যে মূলধনের অনুপাতে লভ্যাংশ ভাগ করে নেবে। এর ব্যবসা শুরু করার 10 দিন বাদে লাভের অংশ হিসাব করলে এ ও বি এর লভ্যাংশের অনুপাতটা বের করতে বলেছে। আচ্ছা, তো দেখো এখানে 10 দিন আছে টোটাল সময়টা এখানে, মানে এর ব্যবসা শুরু করেছিল যেদিন প্রথম যখন শুরু করেছি, 10 দিন বাদে লাভটা ভাগ করবে। তা এখানে দেখব যে এই যে 10 দিনে এখানে দেখো যেহেতু বি এসেছিল 2 দিন পর, তাহলে তাদের কি করতে হবে, তাদের মূলধনের অনুপাতটা আমরা ভালো করে বের করব। তো মূলধনের অনুপাতটাই হবে লভ্যাংশ অনুপাত। একই সময়ের ক্ষেত্রে আমরা একই সময়ের ক্ষেত্রে বের করার চেষ্টা করব। তো দেখো এখানে যেহেতু এর লভ্যাংশ অনুপাত যেটা দেখায়, তাহলে এখানে এই যে 2000 টাকা এ প্রথমে নিয়ে ব্যবসায় নিয়োগ করেছিল, সেই 2000 টাকা তার কিন্তু 10 দিন খাটা হয়েছে। 2000 টাকা কতদিন খাটে, এর 10 দিন খাটে, তা 10 দিয়ে আমি গুণ করে দিলাম, এখানে আমি H2 দিলাম। এবার বি এর লক্ষ্য করো, বি দেখো 2 দিন পর এসেছিল 3000 টাকা নিয়ে, তাহলে বি যে 3000 টাকা নিয়ে 2 দিন পর আসলো, তাহলে 2 দিন বাদ চলে গেছে, 2 দিন খাটেনি, তাহলে 10 দিনের মধ্যে 2 দিন বাদ, তাহলে বাকি থেকে গেল 8 দিন, মানে 10 থেকে 2 বাদ দিয়ে দাও, তাহলে হয়ে গেল আমাদের 8 দিন। তাহলে বি এর 3000 টাকাটা কিন্তু 8 দিন কেটেছে, তাহলে একে 8 দিয়ে গুণ করবা। এভাবে সময় দিয়ে গুণ করে নিলে মূলধনের পরিমাণ আর মূলধনের পরিমাণ সময় দিয়ে গুণ করলে যে অনুপাতটা দাঁড়াবে, এই যে অনুপাতটা যেটা একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাত, এটাই হবে আমাদের লভ্যাংশের অনুপাত। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি লঘিষ্ঠ করে নিই, যে অনুপাতটা বেরোবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব H2B এর লভ্যাংশের অনুপাত পেয়ে যাব। তো এখানে 3টা শূন্য কেটে দিলাম, 2 4 8। আচ্ছা, এখানে 2 4 আর 10কে 2 দিয়ে কাটাকাটি করো, 2 দিয়ে 4 আর 2 5 10। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 5H2, আর এটা দেখো এই যে 3 আর 2 বেঁচেছে, 3 দিয়ে 6। তাহলে H2B মানে এ ও বি এর যে লভ্যাংশ অনুপাত বা মূলধনের অনুপাত, এখানে লভ্যাংশ বলেছে তো আমরা লভ্যাংশই বলবো। তাহলে এ ও বি এর লভ্যাংশের অনুপাতটা হবে 5:6, এটাই হবে। দেখো যেটা 5:6, এটা হচ্ছে আমাদের ডি নাম্বার অপশানটা মিলছে, তাহলে এটা অ্যান্সারটা আমাদের ডি নাম্বার। তাহলে এইভাবে করে অঙ্কগুলো করতে হবে। ওকে, পরের প্রশ্ন আমরা চলে আসবো 3 নাম্বারটা 1-এর। তো এখানে বলছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে পাওয়া যায় PV = RT। তাহলে এটা দেখো তোমাদের যে ভৌতবিজ্ঞান যে বইটা আছে সেখানে তোমরা দেখতে পাবা বয়েল ও চার্লসের সমন্বয় যে সূত্রটা PV = RT, যেখানে R একটি অশূন্য ধ্রুবক। আচ্ছা, এখানে T এবং 1/P এর সঙ্গে V এর যে সম্পর্কটা, T এবং 1/P এর সঙ্গে V এর সম্পর্কটা বলেছে কোন ধরনের সম্পর্ক হবে। তাহলে এখানে দেখো লক্ষ্য করো, আমি যেহেতু এটাকে এই যে তৈরি করি, যেমন এই যে দেখো এই যে টিটা V এর সঙ্গে কি সম্পর্ক, আমি এখানে দেখালাম যে V এবং T, এই যে V ভেরিয়েস T দেখালাম, এবং আমি দেখো এই যে V এর সঙ্গে আবার 1/P, তাহলে V ভেরিয়েস 1/P দেখালাম। আমাদের এখানে দেখো আমি সরল সম্পর্কই নিয়েছি, আমি দেখাবো যে এটা আমাদের দেখো যে PV = RT আমাদের নিয়ে আসতে হবে। PV = RT এই দুটো থেকে আসছে কি আসছে না, তখন আমরা বলতে পারবো যে ভিটা এই যে T এর সঙ্গে এবং 1/P এর সঙ্গে কি সম্পর্কে আছে সেটা আমরা বলতে পারবো। আচ্ছা, V ভেরিয়েস T নিলাম আর V ভেরিয়েস 1/P নিলাম। এখন আমরা করব কি, এই দুটো ভেদকে আমরা যৌগিক ভেদ তৈরি করব। ঠিক আছে, এখানে আমি এই যে সি নাম্বার অপশানটা আছে না যৌগিক ভেদ, তা আমি যৌগিক ভেদ করার চেষ্টা করব। দেখো যৌগিক ভেদের নিয়ম যেটা, এই দুটো ভেদকে নিয়ে যদি আমরা যৌগিক ভেদ করি,
তাহলে দেখো এই যে ভি ভি মিলছে না, তাহলে ভি বসিয়ে দিবা, তারপরে ভেরিয়েস, এটাকে ভেদ চিহ্ন বলা হয়, যাকে আমরা ভেরিয়েস বলবো। তাহলে ভি ভেরিয়েস, আর এই যে ভি ভি মিলে এলো, ভিটা বসিয়ে দিলা ভেরিয়েস চিহ্ন, আর এই যে টি আর 1/p আছে, এই দুটো গুণ করে নিবা, টি গুণিত 1/p। এইভাবে কিন্তু যৌগিক ভেদ হয়। দুটো ভেদকে নিয়ে আমরা যৌগিক ভেদ করে নিলাম, ঠিক আছে। মানে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে এটা আমরা লিখতে পারবো। তাহলে এখানে আমরা একটু সরল করি, ভি ভেরিয়েস এটা থেকে গুণ করলে এটা টি/পি পাবা। এবার আমরা ভেদকে তুলে দিব, যদি ভেদকে তুলে দাও না, তাহলে ভি সমান সমান, দেখো ভেদ তুলে দিয়ে আমরা সমান সমান নিতে পারবো। আর একটা ধ্রুবক, যেটা আমি ধ্রুবকটাকে এখানে আর নিয়ে নিলাম, এই যে আর একটি অশূন্য ধ্রুবক, তো আর যখন ধ্রুবক আছে তা ধ্রুবকটাকে আমি আর নিতে পারবো। তাহলে আর ইন্টু টি/পি, ঠিক আছে। তাহলে ভেদ উঠিয়ে তোমরা এভাবে করতে পারবা, এটা হচ্ছে ভেদের নিয়ম আছে একটা। আচ্ছা, তাহলে এবার দেখো তো এখানে যদি আমরা বর্গগুণ করি, তাহলে অতএব এই যে পিটা ভি এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে আমরা পেয়ে যাব পিভি ইজিক্যাল টু আর টি। দেখো পিভি ইজিক্যাল টু আর টি, এই সমীকরণটা কিন্তু এখানে দেওয়া ছিল, পিভি ইজিক্যাল টু আর টি। তাহলে আমরা পিভি ইজিক্যাল টু আর টি কীভাবে পেলাম? এই যে দেখো যৌগিক ভেদ করে, এই দুটো ভেদ নিয়ে আমরা যৌগিক ভেদ করলাম, তাহলে যৌগিক ভেদ করে আমরা পাচ্ছি পিভি ইজিক্যাল টু আর টি। তাহলে এখানে বলতে পারবো টিটা এবং 1/pটা যে ভি এর সঙ্গে যে সম্পর্ক তৈরি করবে সেটা যৌগিক ভেদ সম্পর্ক তৈরি করবে। তাহলে সি নাম্বার অপশানটা হবে, অ্যান্সারটা হবে যৌগিক ভেদে আছে এটা তিনজন বলতে টিটা, 1/p এবং ভি, ঠিক আছে। এরা তিনজনে কি সম্পর্কে আছে? যৌগিক ভেদে আছে। তাহলে এখানে অ্যান্সারটা আমরা দিয়ে দেবো, এই যে যৌগিক ভেদ তৈরি হয়েছে আমাদের এই জায়গাটায়, সেটা আমাদের কিন্তু সি নাম্বার অপশানে আছে। ওকে, পরের প্রশ্নতে আমরা আসবো 4 নম্বরের প্রশ্নটা। দেখো এখানে 4 প্রশ্নটা বলছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তে এবি এবং বিসি যে দুটি পরস্পর লম্ব, তাহলে এসি জে এর দৈর্ঘ্য বের করতে বলেছে। তো দেখো এখানে ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে একটি বৃত্তের কথা বলেছে এখানে। তাহলে আমি যদি একটি বৃত্তের চিত্র তৈরি করি, দেখো এখানে এভাবে করে আমি একটি বৃত্তের ছবি তৈরি করলাম। এখানে যারা বলেছে দেখো যে দুটি জে আছে যারা পরস্পর লম্ব, এ বি আর বিসি। আমি একটি জে নিলাম এখানে, তারপর এইভাবে আমি একটি এ বি জে তৈরি করলাম, আর একটি যে বিসি, এই যে আমাদের বিসি জে তৈরি করলাম। এটা নাম দিলাম এ বি, আর যে বিসি এরা পরস্পর লম্ব বলেছে, মানে এই জায়গায় আমাদের 90 ডিগ্রি কোণ আছে, ঠিক আছে, এভাবে বলেছে। আর এসি জে, তাহলে এসি দেখো আমি এসি যুক্ত করি, তাহলে এসিটা আমি এখানে যোগ করে দেবো, এই যে এসিটা আমি যোগ করলাম। তাহলে এসি জের দৈর্ঘ্য বের করতে বলেছে, তাই না। আর এখানে কিন্তু সেই বৃত্তের, যে বৃত্তটা তৈরি হয়েছে সেই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা দেওয়া আছে 6 সেমি ব্যাসার্ধ। এবার আমাদের এখানে বুঝতে হবে, এইভাবে আমাদের চিত্রটা তৈরি হয়েছে প্রশ্নানুসারে। তো আমাদের এখানে বুঝতে হবে, দেখো এই যে এ বি সি এটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, তাহলে এই সমকোণী ত্রিভুজের আমাদের বৃত্তটা একটা পরিবৃত্ত তৈরি হয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্ত, তাহলে পরিবৃত্ত তৈরি হলে আমাদের দেখো এই সমকোণী ত্রিভুজের যে অতিভুজটা হবে না, এই অতিভুজটা হবে সেই পরিবৃত্তের ব্যাস হবে। তাহলে এর যে মধ্যবিন্দু অতিভুজের, এই অতিভুজ বাহুর এই যে এসি বাহুটা যে অতিভুজ আছে, তাহলে অতিভুজ বাহুর মধ্যবিন্দুটা হবে আমাদের কেন্দ্রবিন্দু, যার নামে আমি ও দিয়ে দিলাম। তাহলে ও এ হচ্ছে ব্যাসার্ধ, যেটা আমাদের 6 সেমি, ওসি হচ্ছে ব্যাসার্ধ, যেটা 6 সেমি, ব্যাসার্ধ 6 সেমি বলে দিয়েছে বৃত্তের। তাহলে যে এসি যে দৈর্ঘ্য, লক্ষ্য করো এই এসি যে দৈর্ঘ্য আমরা পেয়ে যাব 6 যোগ করে 12 সেমি। অ্যান্সারটা কিন্তু আমাদের দাঁড়াবে কত? দাঁড়াবে আমাদের 12 সেমি দাঁড়াবে অ্যান্সারটা, ঠিক আছে। এই যে 12 সেমি, দেখো আমি যে অপশানটা লক্ষ্য করি, আচ্ছা ব্যাসার্ধ আমরা দেখো আমরা 5এরটা লক্ষ্য করছি, 4এরটা দেখো 5 সেমি আছে ব্যাসার্ধটা, 5 সেমি ব্যাসার্ধ কিন্তু 5 সেমি আছে। তাহলে যে ও এ 5 সেমি, ওসি 5 সেমি, তাহলে এসি যে আমাদের যেটা ব্যাস সেটা কত হবে? 10 সেমি হবে আমাদের সি নাম্বার অপশানটা, ঠিক আছে। তাহলে এসি যে দৈর্ঘ্য, এসি যে দৈর্ঘ্য আমরা পেয়ে যাব 5 যোগ করে আমরা 10 সেমি পেয়ে যাব, 10 সেমি, যেটা আমরা দেখতে পাচ্ছি সি নাম্বার অপশানটা 10 সেমি অ্যান্সার, ঠিক আছে। তোমরা এটা মনে রাখবা, ভালো অঙ্ক। এই যে আমাদের সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে,
তাহলে সমকোণী ত্রিভুজের যে সমকৌণিক যে বিন্দুটা, তাই না, ঠিক আছে, এই যে বিন্দুগুলো, শীর্ষবিন্দুগুলো সেই বৃত্তের যে আমাদের দেখো একটা পরিবৃত্ত তৈরি করবে, শীর্ষবিন্দুগুলো নিয়ে পরিবৃত্ত তৈরি করবে। এবং সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্তের ক্ষেত্রে যে আমাদের যে ব্যাসটা তৈরি হবে, সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহুটাই ব্যাস তৈরি হবে, আর অতিভুজ বাহুর মধ্যবিন্দুটা হবে কেন্দ্রবিন্দু হবে, পরিকেন্দ্র যেটা। তাহলে এখানে আমাদের এসিটা ব্যাস, ও এটা ব্যাসার্ধ, ওসিটা ব্যাসার্ধ, ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি বলেছে। তাহলে এদিকে 5 সেমি মিলে আমাদের এসির যে দৈর্ঘ্য আমরা 10 সেমি পেয়ে গেলাম। পরে আমরা চলে আসবো 1-এর 6 নম্বর প্রশ্নটা। দেখো এখানে বলছে 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের বহিস্থ একটি বিন্দু পি থেকে বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু কিউতে স্পর্শক কিউপি এর দৈর্ঘ্য 8 সেমি হলে কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব কত হবে? আচ্ছা দেখো, যেভাবে প্রশ্নে বলেছে সেই অনুযায়ী আমাদের ছবিটা আগে তৈরি করতে হবে, তারপরে তোমরা ভালো বুঝতে পারবা। তা আমাদের একটি বৃত্তের কথা বলেছে, আমি একটি বৃত্তের ছবি তৈরি করছি। এই যে আমাদের একটি বৃত্ত, আচ্ছা ব্যাসার্ধ 6 সেমি বলে দিয়েছে। এবার আমি এখানে বৃত্তের একটি কেন্দ্রবিন্দু নিয়ে নিলাম, কেন্দ্রবিন্দু। আচ্ছা এখানে কেন্দ্রবিন্দুর নাম উল্লেখ করে নিই, আমি এক কেন্দ্রবিন্দুর নাম আমি ও নিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের ও কেন্দ্রবিন্দু। বলেছে বৃত্তের বহিস্থ একটি বিন্দু পি, বাইরে একটি বিন্দু পি বলেছে, এই যে একটি বিন্দু আমি পি নিয়ে নিলাম। আচ্ছা এখানে যেটা বলেছে যে পি থেকে বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু কিউ, মানে কিউতে স্পর্শক, মানে পি বিন্দু থেকে বৃত্তের উপর যে অবস্থিত কিউ বিন্দু আছে, কিউ বিন্দুর একটা স্পর্শক তৈরি করতে বলেছে। তাহলে এখানে যেটা বলেছে এই যে বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর একটি স্পর্শক তৈরি হবে, সেই স্পর্শকটা আমি এখানে দেখাচ্ছি তৈরি করে। এইভাবে দেখো, তাহলে এখানে আমাদের বিন্দুটা হবে, এই জায়গা হবে আমাদের কিউ বিন্দুটা, যেটা এখানে কথাটা বলেছে পি বিন্দু থেকে বৃত্তের উপর অবস্থিত, এই যে বৃত্তের উপর অবস্থিত কিউতে স্পর্শক কিউপি, এই যে আমাদের স্পর্শকটা কিউপি স্পর্শক, এর দৈর্ঘ্যটা 8 সেমি। তাহলে আমাদের এখানে কিউপিটা হচ্ছে 8 সেমি, ঠিক আছে, এই যে কিউপি আমাদের 8 সেমি বলে দিয়েছে। তাহলে এখানে বলেছে কেন্দ্র থেকে, এই যে কেন্দ্র ও বিন্দু আছে, কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব, তাহলে কেন্দ্র ও থেকে পি বিন্দুর যে দূরত্ব, যেটা আমাদের ওপি, এই ওপির দৈর্ঘ্যটা আমাদের কিন্তু বের করতে বলেছে, এই ওপির দৈর্ঘ্য কত। আচ্ছা এখানে এই যে কিউ বিন্দু আর ও বিন্দু আমি যুক্ত করলাম, এই যে আমাদের ব্যাসার্ধটা, তাহলে এই ব্যাসার্ধের দৈর্ঘ্য এখানে বলেছে কিন্তু 6 সেমি, এই যে আমাদের এটা 6 সেমি বলেছে। আচ্ছা তোমাদের এখানে যে জিনিসটা জানতে হবে যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং কেন্দ্রগামী ব্যাসার্ধ পরস্পর কিন্তু লম্ব হয়, তাহলে এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি হবে। আর এখানে এই যে আমাদের ও কিউটা লম্ব হবে কার পর? কিউপির পর, কিউপির পর লম্ব হবে, এটা তোমরা মনে রাখবা, এটা আমাদের ধর্ম আছে, ঠিক আছে। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং কেন্দ্রগামী যে সরলরেখা ও কিউটা পরস্পর কী হবে? লম্ব হবে, মানে এই কোণটা আমাদের 90 ডিগ্রি। তাহলে এখানে পি ও কিউ ত্রিভুজটা কী দাঁড়ালো? সমকোণী ত্রিভুজ দাঁড়ালো। তাহলে পি ও কিউ সমকোণী ত্রিভুজের দেখো দুটি বাহুর দৈর্ঘ্য কিন্তু জানা আছে, এখানে কিউপির দৈর্ঘ্য 8 সেমি আর এদিকে ও কিউ দৈর্ঘ্য 6 সেমি। তাহলে আমাদের যে বের করতে বলেছে এই যে ওপিটা, তাহলে আমরা ওপির দৈর্ঘ্য বের করতে পারবো। এখানে এটা যদি সমকোণ হয় তাহলে এখানে ওপিটা হয়ে যাবে সমকোণী ত্রিভুজের অতিভুজ হয়ে যাবে। তাহলে সমকোণী ত্রিভুজের যে ধর্ম অতিভুজ স্কোয়ার, ঠিক আছে, ওপি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আমি ভূমিটাকে আমি কিউপি ধরে নিলাম, কিউপি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার, এই যে ও কিউ স্কোয়ার। তো এদের মান জানা আছে, কিউপির মান হচ্ছে 8-8 স্কোয়ার, আর ও কিউ যে ব্যাসার্ধ এটা 6-6 স্কোয়ার, 8 স্কোয়ার 8-8 64, 6 স্কোয়ার 6-6 36, 64 আর 36 যোগ করো, এটা যোগ করে তোমরা 100 পেয়ে যাবে। তাহলে ওপি স্কোয়ার যদি 100 হয় তাহলে ওপির মানটা কত পাবো? এখানে এর বর্গমূল হয়ে যাবে 100-র বর্গমূল। আচ্ছা 100-র বর্গমূল তোমরা 10 পেয়ে যাবে, 10-10 100। তাহলে যে ওপির দৈর্ঘ্য যে বের করতে বলেছিল সেটা আমরা কত পেয়ে গেলাম? 10 সেমি পেয়ে গেলাম, এটা 10 সেমি। তাহলে দেখো এই যে কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব আমরা 10 সেমি পেলাম, যেটা ডি নাম্বার অপশানে কিন্তু মিলছে। তাহলে অ্যান্সারটা দাঁড়িয়ে গেল আমাদের ডি নাম্বার। চলো পরের যে প্রশ্নটা আছে 1-এর 6 নাম্বারটা। তো এখানে বলছে একটি শঙ্কুর উচ্চতা এর ব্যাসার্ধের দ্বিগুণ, এই শঙ্কুটির ব্যাসার্ধ দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ হতে পারে? সমান হবে, দ্বিগুণ হবে, 4 গুণ হবে, 8 গুণ হবে, সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা তাহলে এখানে দেখো
একটি শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধ, যে এখানে দেখো শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ বলেছে, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে কিন্তু উচ্চতা পেয়ে যাব, উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। তা আমরা এখানে ধরে নিলাম যে শঙ্কুর ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম। তার অতএব শঙ্কুর উচ্চতা আমরা পেয়ে যাব। শঙ্কুর উচ্চতা হবে, দেখো ব্যাসার্ধের দ্বিগুণ বলেছে উচ্চতাটা, তাহলে শঙ্কুর উচ্চতা 2r হয়ে যাবে। তাহলে অতএব শঙ্কুর আয়তন, এখানে আয়তন নিয়ে সম্পর্ক বলেছে, তাহলে শঙ্কুর যদি আমরা আয়তনটা বের করি, শঙ্কুর আয়তনের সূত্রটা মনে রাখবা 1/3 পাই আর স্কোয়ার, মানে ব্যাসার্ধের স্কোয়ার, ব্যাসার্ধ তো আর আছে, তাহলে ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু উচ্চতা কিন্তু 2r, এই যে এখানে আমি উচ্চতা বসালাম। এটা হচ্ছে শঙ্কুর আয়তনের সূত্র। এককটা তোমরা ঘন একক, যাই হোক আমি একক বসাচ্ছি না। তাহলে দেখো এইভাবে দাঁড়ালো। আমি এখানে যদি একটু সরল করে নিই, এটা এভাবে দেখো, এই যে 2টা আছে না, 2টাকে আমি সামনে নিয়ে আসলাম, এই যে 2টা সামনে নিয়ে আসলাম, আর 2 ইন্টু এই যে 1/3 পাই, এটা আমরা করে দেবো, দেখো এখানে আর স্কোয়ার আর আছে না, তো এটা আর কিউব হয়ে যাবে। তো এইভাবে রাখলাম আমরা আয়তনটাকে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে যদি আমরা দেখি যে যেটা কি বলেছে প্রশ্নে, দেখো এই শঙ্কুটি, যে শঙ্কুটি নিয়ে কাজ হচ্ছে, এই শঙ্কুটির ব্যাসার্ধটা দ্বিগুণ করতে বলেছে, মানে 8টা হয়ে যাবে 2r দ্বিগুণ, আর উচ্চতা অর্ধেক করলে, মানে উচ্চতা অর্ধেক, যে 2r এর অর্ধেক যেটা ব্যাসার্ধ আর হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে ব্যাসার্ধ দ্বিগুণ করলে, উচ্চতা অর্ধেক করলে শঙ্কুটির যে আয়তন পূর্বের আয়তনের চেয়ে, এই যে পূর্বের আয়তনের চেয়ে কী হবে। তাহলে এখন আমরা কী করব, ব্যাসার্ধ দ্বিগুণ করব। তাহলে দেখো ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয়, তাহলে ব্যাসার্ধ কিন্তু আমাদের 2r হয়ে যাবে, এটা কিন্তু ব্যাসার্ধ হয়ে যাবে। আর উচ্চতাকে যদি অর্ধেক করা হয়, তাহলে উচ্চতা হচ্ছে আমাদের, উচ্চতা ছিল 2r, তাহলে একে অর্ধেক করলে হয়ে যাবে, দেখো এই যে 2 দিয়ে ভাগ, তাহলে এটা হয়ে যাবে 2 কেটে গেলে আমাদের এটা হয়ে যাবে আমাদের r, এটা হয়ে যাবে উচ্চতা। তাহলে এখন আমাদের যে ব্যাসার্ধ দাঁড়ালো শঙ্কুর, ঠিক আছে, এটা এখন শঙ্কুর, এই যে শঙ্কুর ব্যাসার্ধ এটা, আর এটা হয়ে গেল আমাদের উচ্চতা শঙ্কুর, এটা হচ্ছে আমাদের শঙ্কুর উচ্চতা আর। তাহলে এখন শঙ্কুর আয়তন কত হবে, তাহলে অতএব এখন শঙ্কুর আয়তন, এখন শঙ্কুর আয়তনের সূত্র দেখো, শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার, আর হয়ে গেল দেখো এখন ব্যাসার্ধ 2r, তাহলে আর এর জায়গায় আমরা বসাবো 2r তার হোল স্কোয়ার ইন্টু উচ্চতা কিন্তু আর, এই যে দেখো। তাহলে এখানে যদি সরল করি 1/3 পাই ইন্টু 2 এর স্কোয়ার, এটা 4 হয়ে যাবে, আর স্কোয়ার, আর এটা আমাদের দেখো, এটা আমাদের হয়ে যাবে কত, এটা হয়ে যাবে আমাদের 4, সরি এটা আর। তাহলে 4টাকে আমি সামনে নিয়ে আসলাম, 4 ইন্টু এটা 1/3 পাই, আর এটা দেখো, এটা আমরা আর কিউব লিখতে পারবো, এই যে আর কিউব, আর স্কোয়ার আর গুণ করে আর কিউব হয়ে যাবে। দেখো আগেরটা এইভাবে ছিল না। আচ্ছা, আগের আকারটা আমরা তৈরি করার চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে এটাকে আমি দেখো 2 ইন্টু 2 করলাম ইন্টু 1/3 পাই আর কিউব। দেখো আগে কিন্তু এভাবে ছিল আমাদের আয়তনটা, দেখো এই যে আমাদের আয়তনটা। তাহলে আগের যে আয়তন, মানে পূর্বের আয়তনের কত গুণ হয়ে গেছে, পূর্বের আয়তনের দ্বিগুণ হয়ে গেছে না, এই যে এটা পূর্বের আয়তন। তাহলে এভাবে ব্যাসার্ধকে দ্বিগুণ করলে আর উচ্চতাকে যদি অর্ধেক করা হয়, তাহলে শঙ্কুর যে আয়তনটা দাঁড়াবে পূর্বের আয়তনের দ্বিগুণ হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হবে দ্বিগুণ, সেটা আমাদের বি নাম্বার অপশানটা। তো এখানে এভাবে করে এইভাবে বি নাম্বার অপশানটা দিয়ে দিবা। পরে আমরা চলে আসবো 7 নাম্বারটা। তো দেখো এখানে 7এর প্রশ্নটা বলছে, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সঙ্গে এর সমতলের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা, নিরেট অর্ধগোলক, দেখো অর্ধগোলকের আমি যদি চিত্রটা তৈরি করি, তাহলে তোমরা উল্টো বাটি যেভাবে হয়, এইভাবে করে, আচ্ছা এই যে একটা বাটি, যেটা একটা বাটির যে চিত্রটা, তাহলে এটাকে আমরা অর্ধগোলক আমরা বলবো। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আমাদের এখানে জানতে হবে।
দেখো সম্পূর্ণ গোলক যেটা ফুটবল আকৃতির, এই যে আমাদের সম্পূর্ণ গোলক, তাহলে গোলকের ব্যাসার্ধ যদি আমি আর ধরে নিই, ঠিক আছে, তাহলে এই গোলকটি ধরে সম্পূর্ণ গোলক যদি আমি দেখাই, তাহলে যার ব্যাসার্ধ এখানে আমি ব্যাসার্ধ আরই নিলাম, তাহলে সম্পূর্ণ যে গোলকটা যদি হয়, তো সম্পূর্ণ গোলকের ব্যাসার্ধ আর হলে সম্পূর্ণ গোলকের যে সমগ্র তল, এই যে ফুটবল যদি হয়, ফুটবলের যে সম্পূর্ণ তল উপরের তলটা যেটা বক্রতল আছে, সেই সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হয় 4πr², ঠিক আছে, আর যেখানে হচ্ছে গোলকের ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ গোলক মানে গোলকের বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র এটা। তাহলে এখন যদি গোলকটাকে অর্ধেক করা হয়ে যায়, অর্ধেক, এই যে অর্ধেক, তাহলে অর্ধেক মানে এই যে বক্রতলটা, এই যে এটা অর্ধেক বক্রতল, তাহলে এই অর্ধেক বক্রতলের ক্ষেত্রফল কত পেয়ে যাবো আমরা, 2πr² যাবে না, এই যে আমাদের 4πr² ছিল, তার অর্ধেক 2 দিয়ে কাটাকাটি, এই যে 2πr² দাঁড়াবে, মানে এই বক্রতলটা। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল পেলাম 2πr²। এবার দেখো, এবার আমরা অর্ধগোলকের সমগ্রতল বলেছে, তো সমগ্রতল বলতে দেখো এই বক্রতলটা এবং এই সমতলটা, এই সমতল যেটা বৃত্তাকার তলটা দেখতে পাচ্ছ, তার বক্রতল এবং সমতলটা নিয়ে হচ্ছে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এই যে সমতলের ক্ষেত্রফল এটা, এই তলটাতে বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো, ব্যাসার্ধ আর হলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হয় πr²। তাহলে সমতলটার ক্ষেত্রফল πr², আর এই বক্রতলের ক্ষেত্রফল 2πr²। তাহলে এই দুটো তল নিয়ে আমাদের তৈরি হবে কি, তৈরি হয়ে যাবে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল, মানে 2πr², আর সমতলটা হচ্ছে πr², বক্রতলটা 2πr², আর সমতলটা πr², মিলে আমাদের দেখো কত দাঁড়াবে, এখানে πr² দুটা আর এখানে একটা, মানে 3πr² যোগ হয়ে যাবে। অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম 3πr²। তো আমাদের যে অনুপাতটা তৈরি করতে বলেছে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সঙ্গে সমতলের ক্ষেত্রফল, এই যে সমতল যেটা দেখতে পাচ্ছ বৃত্তাকার মানে πr², মানে এর সঙ্গে এর অনুপাত, মানে আমাদের অনুপাতটা তৈরি হবে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3πr², আর সেই অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল যেটা এই যে বৃত্তাকার তলটার ক্ষেত্রফল πr²। তো এখানে আমরা লিখব πr²। এই দুটোর অনুপাত বের করতে বলেছে। তো চলো এখন অনুপাতটা আমরা সহজে বের করে নেব। লঘিষ্ঠ করে দেখো r² কেটে দাও, পাই কেটে যাবে, তাহলে এখানে রয়ে গেল 3:2, আর এখানে কোনো কিছু নাই, কোনো কিছু না থাকলে 1 দেবা, তো 3:1 এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো দেখো 3:1 যেটা ডি নাম্বার অপশানটা মিলছে, তাহলে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম ডি নাম্বার। পরে আমরা চলে আসবো এবার 2-এর দাগের প্রশ্নগুলো। দেখো 2-এর দাগের প্রশ্নগুলো কিন্তু 2 মার্কের আছে। আগের প্রশ্নগুলো এমসিকিউ টাইপের প্রশ্নগুলো আমরা 1 মার্কের করালাম, এবার 2 মার্কের প্রশ্ন। তো 2-এর যে 1 নম্বর প্রশ্নটা আছে, দেখো এ ভেরিয়েস বি দেওয়া আছে, তার প্রমাণ করতে বলেছে এ কিউব ভেরিয়েস বি কিউব। আমাদের দেওয়া আছে এ ভেরিয়েস বি দেওয়া আছে, দেখো এটা থেকে এটা প্রমাণটা আসবে। তো আমরা কি করব, এখন আমরা প্রথমে ভেদ তুলে দিব। দেখো ভেদ যদি তোলা হয়, তাহলে এখানে দেখো এই যে দেখো ভেদ তুলে দিলে একটা সমান সমান আর ধ্রুবক কে চলে আসবে, সমান সমান ধ্রুবক কে আর বি দিয়ে দিলাম। তাহলে এইভাবে দেখো আমরা এই যে এ সমান সমান কে বি পেয়ে গেলাম। এখানে তোমরা একটা জিনিস লিখবা যে কে এর পরিচয় দেবা, যে কে হলো, এই যে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, কে এর পরিচয় সবসময় দিবা। আচ্ছা এবার এটা আমরা রেখে দিলাম, এই মানটা আমরা কাজে লাগাবো। এবার আমাদের এটা প্রমাণ করতে বলেছে না এ কিউব ভেরিয়েস বি কিউব। তা দেখো প্রমাণটাকে লক্ষ্য করবা, ঠিক আছে, এই প্রমাণটাকে দেখে আমরা দেখো এখানে এ কিউব বাই বি কিউব করে নিলাম। এই যে এ কিউব আর বি কিউব দেখতে পাচ্ছ, তাহলে এ কিউব বাই বি কিউব, ঠিক আছে, এ কিউবের নিচে এদিকারটা এই যে বি কিউবটা নিচে করে নেবা। এখন এর মানটা আমরা বের করার চেষ্টা করব। দেখো এই যে এ কিউব, দেখো এখানে এর মানটা কিন্তু আমরা বের করে রেখেছি, তাহলে এর মানটা যদি আমরা বসাই কে বি, এর জায়গায় বসিয়ে দেবো আমরা কে বি তার হোল কিউব, আর এখানে আছে বি কিউব সমান সমান, তাহলে এটা হয়ে যাবে কে কিউব বি কিউব, আর নিচে আছে আবার বি কিউব, এখানে বি কিউব কেটে দিতে পারবা, তাহলে আমাদের দেখো এটা রয়ে গেল কে কিউব।
মানে এ কিউব বাই বি কিউব সমান সমান পেলাম কে কিউব। আমি বর্গমূল করে নেব। এ কিউব সমান সমান এই যে আমাদের কে কিউব ইন্টু বি কিউব, কোনাকুনি বর্গগুণন। এবার আমরা দেখো এখানে এই যে কে কিউবের জায়গায় এই যে এটা তো ধ্রুবক কে কিউবটা, কেটা যখন ধ্রুবক ছিল, কে ধ্রুবক হলে কে কিউবটাও আমাদের কি ধ্রুবক হবে। তাহলে এখানে এই যে এ কিউব সমান সমান কে কিউবের জায়গায় আমি ছোটো হাতের এন লিখে দিলাম। এই যে বড় ধ্রুবকটাকে একটা ছোট ধ্রুবক নিয়ে নিলাম, এটা বি কিউব। এখানে পাশে বলে দিবা যেখানে যেখানে এই যে কে কিউবটাকে আমরা ধরেছি এন, এটা হচ্ছে আমাদের অশূন্য ধ্রুবক। এখানে ভেদ বলবার না, ঠিক আছে, এটা শুধু ধ্রুবক। এই একটা ধ্রুবককে ধ্রুবক নিয়েছি, তাহলে এখানে তোমরা লিখবা অশূন্য, ঠিক আছে, অশূন্য ধ্রুবক লিখে দেবা, অশূন্য ধ্রুবক। এবার এইভাবে যদি থাকে তাহলে এখানে আমরা দেখো এই যে সমান সমান আর ধ্রুবক উঠিয়ে দিলে ভেদ নিয়ে আসতে পারবো। তাহলে এ কিউব ভেরিয়েস বি কিউব, এই যে ভেদ যেটা যাকে আমরা সংক্ষেপে বলবো ভেরিয়েস, ঠিক আছে, ভেরিয়েশন, ভেদের ইংরেজি হচ্ছে ভেরিয়েশন, সেই ভেরিয়েশন থেকে আমরা ভেরিয়েস উচ্চারণটা করতে পারবো। এ কিউব ভেরিয়েস বি কিউব, বা তোমরা ভেদ বলতে পারো যে এ কিউব ভেদ বি কিউব, তোমরা যেভাবে উচ্চারণ করতে পারো। যেহেতু ভেরিয়েস উচ্চারণটা চলিত উচ্চারণ, তোমরা এ কিউব ভেরিয়েস বি কিউব উচ্চারণটা করবা, ঠিক আছে। তা দেখো আমাদের যে প্রমাণটা করতে বলেছিল, প্রমাণটা কিন্তু আমরা নিয়ে চলে এসেছি। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে, তোমরা এখানে প্রুফ লিখে দেবা। প্রুফ মানে হচ্ছে প্রমাণিত। পরে আমরা দেখো পরের পেজে চলে আসবো 130 পেজের। দেখো 2-এর যে 2 নাম্বার শূন্যস্থান পূরণ করো। এখানে 2 নম্বর এ বি দুটো প্রশ্ন আছে। তো এখানে এ নাম্বার প্রশ্নটা বলছে কোনো বৃত্তের একটি ব্যাসের প্রান্তবিন্দুতে ওই ব্যাসের উপর লম্ব অঙ্কন করলে লম্বটি ওই বৃত্তের একটি ড্যাশ হবে, কী হবে? দেখো আমরা প্রশ্নে যেভাবে বলেছি আমি ছবিটা তৈরি করি। আমাদের বলেছে একটি বৃত্ত, এই যে আমাদের একটি বৃত্তের কথা বলেছে, এভাবে আমি একটি বৃত্তের ছবি তৈরি করলাম। তাহলে বৃত্তের একটি ব্যাসের একটা ব্যাস বলেছে, ধরো আমি এভাবে একটি ব্যাস দেখালাম, এই যে আমাদের ব্যাস, এখানে আমাদের কেন্দ্রবিন্দু আমি ও নিয়ে নিলাম। তাহলে ব্যাসের প্রান্তবিন্দুতে ওই ব্যাসের উপর লম্ব গুণ করলে, মানে এই যে প্রান্তবিন্দু দেখতে পাচ্ছ, ধরো আমি এই জায়গায় প্রান্তবিন্দুতে আমি যদি লম্ব তৈরি করি এখানে, ঠিক আছে, এইভাবে করে যদি লম্ব তৈরি করে এইভাবে, তা লম্ব গুণ করলে লম্বটি, এই যে লম্বটি বৃত্তের একটি স্পর্শক তৈরি হবে। মনে রাখবা তোমরা, সেই ব্যাসের বা ব্যাসার্ধের কোনো প্রান্তবিন্দুতে যদি লম্ব তৈরি করা হয় তাহলে বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক তৈরি হয়ে যাবে। এই যে লম্বটাকে যদি আমি বড় করে নিই, তাহলে এই যে দেখো বৃত্তের একটি স্পর্শক। ওকে, এখানে যদি আমি একটা এ বিন্দু দিয়ে দিলাম, এই স্পর্শকটার নাম আমি পি কিউ দিয়ে দিলাম, তাহলে বৃত্তের এ বিন্দুতে পি কিউ একটি স্পর্শক। এটা এই কোণটা হবে 90 ডিগ্রি হবে, মানে স্পর্শক বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক, আর এই যে কেন্দ্রগামী ব্যাসার্ধ এরা পরস্পর কী হবে, লম্ব হবে। আমরা লম্ব যে অঙ্কন করেছি, এখানে যে লম্ব অঙ্কন করা হয়, তাহলে কী দাঁড়াবে আমাদের, এই যে পি কিউটা বৃত্তের একটি স্পর্শক দাঁড়াবে। তাহলে এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা কী হবে, স্পর্শক হবে। তো তোমরা এখানে স্পর্শক লিখে দেবা, স্পর্শক, ঠিক আছে। আচ্ছা এখানে সরি, এটা পো হবে না, স্পর্শক, দন্তস্ব প্রযুক্ত তালবস্য রেপ কো, স্পর্শক। তোমরা এখানে অ্যান্সারটা এভাবে অ্যান্সার লিখে তোমরা লিখবা, স্পর্শক লিখে দেবা, যেটা অ্যান্সার তোমরা পাবা স্পর্শক। ওকে, এই যে আমাদের শূন্যস্থানের অ্যান্সার। পরের যে প্রশ্নটা আছে 2-এর বি নাম্বারটা, তো এখানে দেখো দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শ বিন্দু এবং কেন্দ্র দুটি কী হবে, ড্যাশ বলেছে। দুটি বৃত্ত পরস্পরকে যদি স্পর্শ করে স্পর্শ বিন্দু এবং কেন্দ্র দুটি বলেছে, দুটি বৃত্ত হবে এখানে। তো দেখো এই জিনিসটা বুঝতে হলে আমাদের উপপাদ্য যে তোমাদের বইতে আছে, দেখো উপপাদ্য 42 পেজ নাম্বার তোমরা 215 পেজে এসো। তো উপপাদ্য 42 দেখো প্রশ্নটা কি বলেছে, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দু দুটি কেন্দ্র দুটির, মানে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। তো দেখো মানে এই যে স্পর্শ বিন্দুটি এই যে কেন্দ্র দুটির সঙ্গে একই সরলরেখা অবস্থান করবে, মানে এখানে কেন্দ্র দুটি বিন্দু এবং স্পর্শ বিন্দুটা কী হবে, সমরেখ হবে, ঠিক আছে। এই যে দেখো এ পি বি, এ বিন্দু পি বিন্দু আর বি বিন্দু কী হবে, সমরেখ হবে, একদম উপপাদ্যটা আছে।
মানে বৃত্ত দুটি এখানে যেভাবে স্পর্শ করে না কেন, এটা বহিঃস্পর্শ করেছে, আর এখানে বৃত্ত দুটি অন্তঃস্পর্শ করেছে। এ কারণে দেখো এই যে এ বি আর পি বিন্দু সমরেখ হয়েছে। তাহলে আমাদের কিন্তু তিনটি বিন্দু কী হবে, সমরেখ হবে। তাহলে এখানে ওই কথাটাই বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শ বিন্দু এবং কেন্দ্র দুটি তিনটি বিন্দু নিয়ে সমরেখ তৈরি হবে। তাহলে অ্যান্সারটা তোমরা লিখবা সমরেখ, এখানে সমরেখ। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো, 2-3 নম্বরটা। এখন বলছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের সংখ্যমান কত? অর্ধগোলকের আয়তন দেখো, অর্ধগোলক, আমি এখানে যদি অর্ধগোলকের ছবিটা তৈরি করি, এই যে ধরো আমাদের একটি অর্ধগোলক, অর্ধগোলকের আয়তন যে ভিতরে জায়গাটা, দেখো সমগ্র যে গোলকটা আছে, যেটা আমাদের ফুটবল আকৃতির সমগ্র গোলক, যেটা ফুটবল, তার ভিতরে যে আয়তনটা, তার আয়তনের সূত্রটা তোমাদের জানতে হবে 4/3 পাই আর কিউব, আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। ধরো এই যে অর্ধগোলকটাকে যে সম্পূর্ণ গোলক তৈরি করা হয়, তার আয়তনটা এটা হয়। এখন অর্ধগোলকের আয়তন কত হবে? অর্ধেকটা, আর এর অর্ধেকটা। তাহলে অর্ধেকটা বলতে এই আয়তনটাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তো 2 দিয়ে ভাগ করলে এই যে 4টা কেটে 2 হয়ে যাবে, মানে এটা হয়ে যাবে, দেখো 4-এর জায়গায় 2 করে দাও, তাহলে আমাদের দাঁড়াবে 2/3 পাই আর কিউব। এটা হবে অর্ধগোলকের আয়তন। আর সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যমান। এখন অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল তোমাদের আমি বললাম একটা অঙ্কতে, অর্ধগোলকের যে বক্রতলটা, যার ব্যাসার্ধ হচ্ছে আর, বক্রতলটা হয় 2 পাই আর স্কোয়ার, এই যে বক্রতলটা। আর যে বৃত্তাকার তলটা হয় একটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে বৃত্তাকার তল আর এই বক্রতল নিয়ে যে আমাদের সমগ্র তল, দুটো যোগ হয়ে যাবে আমাদের 3 পাই আর স্কোয়ার। তাহলে এখানে আমাদের যেটা তৈরি হবে, যে অতএব দিয়ে অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব সমান সমান, মানে সমান বলে দিয়েছে সংখ্যমান, সমান সমান অর্ধগোলকটির সমগ্র তলের যে ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা কিন্তু সমান বলেছে এখানে। তো এখান থেকে সরল করে দেখো গোলকটির, মানে অর্ধগোলকটির আমরা কী বের করে নিতে পারবো, ব্যাসার্ধ বের করে নেব। ঠিক আছে, যে গোলকটি, মানে এখানে গোলক বলেছে, অর্ধগোলক হবে এটা। তো চলো এখানে যদি আমরা দেখি সরলটা করি, পাই পাই কাটো, আর এখানে আর স্কোয়ার আর কিউব, তাহলে এখানে একটা আর হয়ে যাবে। এবার আমাদের এখানে রয়ে যাচ্ছে এদিকে 2/3 গুণিত আর এখানে আমাদের 3 রয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখো এখান থেকে আর এর মানটা আমরা কত পাবো। তো আর এর মানটা দেখো, এই 2/3কে আমি যদি এদিকে নিয়ে আসি, এটা 3/2 হয়ে যাবে। এদিকের ভগ্নাংশটা এদিকে উল্টে যাবে গুণের আকারে থাকলে। তাহলে আমরা এখানে আর সমান সমান দেখো 3 3 9, 9/2। তাহলে আমরা যে ব্যাসার্ধ, যেটা গোলকের ব্যাসার্ধ বা অর্ধগোলকের ব্যাসার্ধ বের করতে বলেছি, সেটা কিন্তু আমরা কত পেয়ে গেলাম, 9/2 পেয়ে গেলাম। এখানে তোমরা ভাগ করে নিতে পারো, যদি ভাগ করো 2 দিয়ে, তাহলে 2 4 8, 1 নেমে গেল, দশমিক নিয়ে 0, আর 2 5 10, 2 5 10। তাহলে দেখো আমরা যেটা আর এর মানটা কত পেলাম, এখানে আমরা আর এর মানটা পেয়ে গেলাম 4.5। তাহলে সেই অর্ধগোলকটির ব্যাসার্ধের যে সংখ্যমান, সেটা 4.5 একক। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 2-4 নম্বর প্রশ্নে। দেখো 2-4টা বলছে, কোনো শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 1.4 সেমি এবং তির্যক উচ্চতা 2.6 সেমি হলে শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফলের যে সূত্রটা, সেটা আমাদের জানতে হবে। তার আগে আমি একটা শঙ্কুর ছবিটা আমি এঁকে দেখাই। দেখো শঙ্কুর যে চিত্রটা, প্রথমে যে শঙ্কুর যে ভূমিটা, যেটা বৃত্তাকার হয়, এভাবে শঙ্কুর ভূমি তৈরি করলাম, শঙ্কুর ভূমির ব্যাস এভাবে করে এদিকে এভাবে করে যোগ করে দাও। তাহলে এই যে লম্ববৃত্তাকার শঙ্কু, যেটা বরের যে টোপুরটা তোমরা দেখেছো, তো সেই বরের টোপুর একটা শঙ্কুর উদাহরণ। আচ্ছা, তাহলে এখানে আমি দেখো শঙ্কুর লম্ব উচ্চতা, এভাবে লম্ব উচ্চতা, যেটা আমরা ও নাম দিলাম, এটা হচ্ছে ই বিন্দু, মানে ওই হচ্ছে শঙ্কুর ব্যাসার্ধ। শঙ্কুর ব্যাসার্ধকে যে আমি আর নিই, আর লম্ব উচ্চতা এটা আমি বি বিন্দু দিলাম।
এই যে ওবিটা লম্ব উচ্চতা, এটা এইচ, আর এবিটা হচ্ছে দেখো শঙ্কুর তীর্য উচ্চতা, এটা হচ্ছে আমাদের এল, তীর্য উচ্চতাকে এল ধরা হয়। আর এখানে এ ও বি দেখো এই কোণটার সবসময় কী হবে, এটা 90 ডিগ্রি কোণ তৈরি হবে, মানে যেটা লম্ব উচ্চতা, মানে এই যে ওবিটা ও এরপর লম্ব আছে। আচ্ছা, এখানে যেটা আমাদের দরকার শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল। শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা দেখো, সমগ্রতল বলতে দেখো উপরের শঙ্কুর যে বক্রতল, এই যে বক্রতলটা বড়ের টুপুরের যে অংশটা, আর এই যে ভিতর দিকে আছে দেখো এটা হচ্ছে যে ফাঁপা জায়গাটা টুপুরের, সেটা হচ্ছে বৃত্তাকার আছে, এটা বৃত্তাকার তল, উপরে বক্রতলটা পার্শ্বতলটা আর বৃত্তাকার তল, এই দুটো তল নিয়ে শঙ্কুর সমগ্রতল। তা আমি যদি পার্শ্বতলটা বলি, তাহলে শঙ্কুর যে পার্শ্বতলের যে ক্ষেত্রফলটা, তার ক্ষেত্রফলের সূত্র হয় পাই আর এল, মনে রাখবা, এই যে উপরে যে পার্শ্বতলটা। আর শঙ্কুর ভূমির ক্ষেত্রফল দেখো, এই যে শঙ্কুর ভূমি যেটা আছে বৃত্তাকার তল, সেই বৃত্তের তল ভূমির ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এটা হবে আমাদের পাই আর স্কোয়ার। তাহলে এই পার্শ্বতল এবং ভূমির তল এই দুটো তলের ক্ষেত্রফল নিয়ে হচ্ছে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের ব্যাসার্ধ কিন্তু দেওয়া আছে, আর তীর্যক উচ্চতা এল এর মানটা কিন্তু আমাদের দেওয়া আছে। তীর্যক উচ্চতা 2.6 আছে, 2.6, আর আরটায় আর এর মানও দেওয়া আছে 1.4। তাহলে আমরা কি জানলাম, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। আমি যদি লিখি শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল যেটা বললাম পার্শ্বতল, যেটা পার্শ্বতলের ক্ষেত্রফল মানে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস এর সঙ্গে যোগ হবে শঙ্কুর ভূমির ক্ষেত্রফলটা, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল যেটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে এই হয়ে গেল আমাদের শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে দেখো পাই আরটা যদি আমি কমন নিয়ে নিই, পাই আর, তাহলে আমাদের এখানে এল থাকবে আর এখানে আমাদের কিন্তু আর রয়েছে। এবার মানগুলো বসাবো। পায়ের মান হচ্ছে 22/7, আর আর দেখো আরটা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ যেটা এখানে বলেই দিয়েছে 1.4 সেমি প্রশ্নে, তো এটা 1.4 লিখে দেবো। আর এল যেটা তীর্যক উচ্চতা যেটা হচ্ছে আমাদের দেখো 2.6 সেমি এল এর মানটা, তাহলে 2.6 প্লাস আর আরটা হচ্ছে 1.4, এই যে আমাদের দেখো বর্গ সেমি, এককগুলো সেমিতে আছে। তাহলে এখানে কাটাকাটি করো, 7 দিয়ে 14, এবার দশমিক ছিল একটার পর, এখানেও একটার পর দশমিক বসাবা, এখানে একটা শূন্য নিয়ে নিই। তাহলে এদিকে আমাদের দেখো, আচ্ছা এখানে 22 গুণিত 0.2 আর এদের যোগফল করে নাও। এখানে যদি যোগটা করো দেখো 4 আর 6, এটা আমাদের কত হবে, এটা 10, দশমিক নিলাম, হাতে 1 থাকলো, 2 আর 1 3, 3 আর হাতের 1 4, এই যে আমাদের বর্গ সেমি। আচ্ছা, এটা 22 আর এই দুটো গুণ করো, 4 2 8, এই যে 8, ঠিক আছে। এখানে কিন্তু দেখো দশমিক ডান দিকে শূন্যের দাম নাই, 4 2 8, আর এখানে যে দশমিকটা আছে একটার পর, এখানে আমরা একটার পর দশমিক বসিয়ে দিলাম। এবার এই দুটোই গুণ করে নেব। দেখো 8 দিয়ে গুণ করে দাও, 8 2 16 6, হাতে 1, 8 2 16 1 17, একটার পর দশমিক একটার পর দশমিক বসিয়ে দিলাম, 17.6 বর্গ সেমি। এই হচ্ছে আমাদের শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল 17.6 বর্গ সেমি। ঠিক আছে। পরে আমরা চলে আসবো বড় প্রশ্নগুলো। দেখো 3 নাম্বার আমাদের বড় প্রশ্ন। তো এখানে দেখো 3-এর প্রশ্নটা বলছি, এক্স এবং ওয়াই দুই বন্ধু যথাক্রমে, এই যে আমাদের এখানে যে টাকাটা আছে 1,10,000 টাকা এবং 9 লক্ষ টাকা, মানে এটা হচ্ছে এটা 90,000 টাকা আছে, এটা 1,10,000 টাকা আছে আর এটা হচ্ছে 90,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। তারা ঠিক করে যে মাসে যেটা বলেছে, যে মাসে মোট আয়ের 3/5 অংশ তাদের কাজের জন্য এত অনুপাতে ভাগ করে নেবে এবং বাকি টাকা যেটা থাকলো, বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। এবার কোনো মাসে এক্সের এই মূলধনের অনুপাত ভাগ করে নেওয়ার যে অংশের পরিমাণ, মানে এক্সের, ঠিক আছে, কোনো মাসে যে মাসের কথা বলেছিল, কোনো মাসে সে এক্সের যে মূলধনের যে পরিমাণটা, সেই এক্সের লভ্যাংশটা যেটা মূলধনের পরিমাণটা কিন্তু বলে দিয়েছে কত,
তার পরিমাণটা বলে দিয়েছে 6600 মানে 6600 টাকা হলে ওই মাসের মোট আয় কত। তাহলে এখানে ওই মাস, ঠিক আছে, ওই মাসের মোট আয়টা আমরা কি করব, ধরে নিব, ঠিক আছে। আচ্ছা, এখানে এক্স ওয়াই যখন দুই বন্ধু বলেছে, প্রথম বন্ধু এক্স, দ্বিতীয় বন্ধু ওয়াই, তার মোট আয়টাকে আমরা অন্য কিছু ধরি। তা আমরা 3-এর যে অঙ্কটা করাবো, এখানে আমি ধরি যে মোট আয়, মোট আয় আমরা পি টাকা ধরে নিলাম। এবার এই মোট আয়ের, ঠিক আছে, এটা হচ্ছে ওই মাসের মোট আয়। এখানে ধরি ওই মাসের, যে মাসের কথা বলা হয়েছিল, ওই মাসের মোট আয়। এখানে একটু মাসের কথাটা লিখে দিলে ভালো হয়। ওই মাসের মোট আয় পি টাকা। তাহলে এখানে যেটা আমাদের বলেছে যে মাসের মোট আয়টা আমরা পি টাকা ধরে নিয়েছি, তার 3/5 অংশ কাজের অনুপাতে ভাগ করবে। তাহলে 3/5 অংশ কত টাকা? তাহলে যে 3/5 অংশ, 3/5 অংশ, হ্যাঁ, এটা হচ্ছে পি টাকার। 3/5 অংশ পি টাকার, এটা আমাদের কত হবে? পি ইন্টু 3/5, 3/5, সেটা হয়ে যাবে আমাদের 3p/5, এত টাকা। এই টাকাটা তারা কাজের অনুপাতে ভাগ করে নেবে, এটা আমাদের কোনো প্রয়োজন নাই। এই টাকাটা কাজের অনুপাতে ভাগ করে নেওয়ার পর যে বাকি টাকা রয়ে গেল, তাহলে আমরা বাকি টাকাটা বের করি। বাকি কতটা থাকবে দেখো, আমাদের টাকাটা ছিল, মোট আয়টা ছিল পি টাকা, এখান থেকে 3p/5 এই টাকাটা যে নিয়েছিল কাজের অনুপাতে, এটা বাদ দিয়ে দেবো। তাহলে এখানে যদি তোমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করো, 5 লসাগু, এটা হয়ে যাবে 5p মাইনাস, এটা হয়ে যাবে আমাদের 3p। তাহলে এটা দাঁড়াবে বিয়োগ করে, এটা 2p/5। এই হচ্ছে আমাদের এটা বাকি টাকা, অবশিষ্ট টাকা। এখন এই অবশিষ্ট টাকাটা যেটা উল্লেখ করেছে এখানে, সেই বাকি টাকাটা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। তাহলে এখন এই টাকাটা মূলধন অনুপাতে ভাগ করাবো। এখানে এক্সের টাকার পরিমাণটা কিন্তু বলে দিয়েছে, এক্সের টাকাটা বের করবো, আমরা লভ্যাংশটা বের করব। তাহলে এখানে এই যে এক্স ও ওয়াই, এদের মূলধনের অনুপাতটা বের করি। এক্স ও ওয়াই এর মূলধনের অনুপাত, এবার এদের মূলধনগুলো দেখো, যেটা আমাদের এক্সের আছে এই যে 11, হ্যাঁ লক্ষ্য করো 4টা শূন্য আছে, 11, 4টা শূন্য = আর ওয়াইয়ের যে আছে দেখো 9, 4টা শূন্য, 9, 4টা শূন্য। আমি 4টা শূন্য কেটে দিলাম, তাহলে 11:9 রয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখো তো 11:9 পেয়ে গেলাম আমরা অনুপাতটা। এখন কি করব, এই অনুপাতে যে এক্সের যে লভ্যাংশ আমরা বের করব মোট আয় থেকে, তাহলে এক্সের লভ্যাংশটা বের করব। এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছি, সেই মূলধন অনুপাত থেকে নেওয়া এক্সের যে পরিমাণটা মানে লভ্যাংশটা, মানে এক্স পাবে। তাহলে এক্স পাবে মোট আয় থেকে, মানে না, বাকি আয় থেকে, ঠিক আছে। এই যে বাকি আয় থেকে লিখতে পারো যে 2p, এখানে আমি লিখে দিচ্ছি দেখো, 2p/5 টাকা থেকে এক্স পাবে। এক্স পাবে দেখো, এক্স হচ্ছে প্রথমটা যেটা 11 বাই আনুপাতিক যোগ, 11 আর 9 আনুপাতিক যোগ করলে এটা 20 পেয়ে যাবা। আর কত টাকার মধ্যে ভাগ করছে, এই যে 2p/5 এই টাকা থেকে ভাগ করছে, তাহলে এত টাকা পাবে, এক্স পাবে। তাহলে এখানে সরল করি, এটা কাটাকাটি করে এটা 10 পাবো। আচ্ছা, এটা আমরা পেয়ে যাচ্ছি 11p/ এদিকে 50 পেয়ে গেলাম, এত টাকা। এখন এক্সের যে টাকাটা পেলাম, লাভটা, এই যে লাভটা সেটা কিন্তু উল্লেখ করেছে এখানে প্রশ্নে। এই লাভটা আমাদের আছে দেখো প্রশ্নে 6600 টাকা বলেছে, তো এই টাকাটি হচ্ছে 6600 টাকা। তো এখান থেকে পি এর মান পেয়ে যাব, মোট আয়টা কিন্তু পেয়ে যাব ওই মাসের। তো চলো এখানে আমরা সরলটা করি, যে 11 দিয়ে কাটাকাটি করো, 11 × 66, দুটো শূন্য, তাহলে আমরা এখান থেকে পি এর মানটা পেয়ে যাব দেখো 5 × 6 = 30, এর দুটো শূন্য বসালাম আর এর যে একটা শূন্য আছে বসিয়ে দিলাম, দেখো আমরা পেয়ে গেলাম কত, 30,000 টাকা। তাহলে মোট আয় ওই মাসে, মোট আয় কত ছিল,
যে মাসের কথা বলা হয়েছিল, তাহলে ওই মাসের মোট আয় ছিল আমাদের 30,000 টাকা। 30,000 টাকা ছিল মোট আয়। এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 3-এর অথবাটা। আমরা করাবো 3-এর অথবা। এখানে বলছে বছরের শুরুতে দুই বন্ধু যথাক্রমে 50,000 টাকা এবং 40,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। দুই বন্ধু এর কয়েক মাস পর যখন ব্যবসা শুরু করে দিল, এর কয়েক মাস পর তৃতীয় বন্ধু ওই ব্যবসায় 20,000 টাকা লগ্নি করলো। ঠিক আছে, সেখানে আবার সে জয়েন হলো 20,000 টাকা নিয়ে কয়েক মাস পরে। বছরের শেষে 31,000 টাকা যদি লাভ হয়, তাহলে প্রথম দুই বন্ধুর মোট লাভ 27,000 টাকা যদি হয়, তাহলে তৃতীয় বন্ধুর ব্যবসা শুরু হওয়ার কত মাস পর ব্যবসায় লগ্নি করেছিল। মানে এই যে তৃতীয় বন্ধু যে লগ্নি করেছিল টাকাটা 20,000 টাকাটা কত মাস পর, এই যে কয়েক মাস পর বলেছে, সেটা কত মাস পর আমরা ধরে নেব সেটা x মাস পর। আমি এখানে লিখছি, ধরি x মাস পর তৃতীয় বন্ধু 20,000 টাকা। কত টাকা? 20,000 টাকা। 20,000 টাকা লগ্নি করে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব এখন এই যে 3 বন্ধু হয়ে গেল। এখন আগে তো ছিল 2 বন্ধু, এখন 3 বন্ধুর যে মূলধনগুলির যে অনুপাত একই সময়ের ক্ষেত্রে আমরা বের করার চেষ্টা করব। তা দেখো, প্রথম বন্ধু আছে, আমি এখানে প্রথম বন্ধু লিখছি যে প্রথম বন্ধুর টাকা কত ছিল? 50,000 টাকা। তাহলে প্রথম বন্ধুর 50,000 টাকা কত মাস খাটবে? প্রথম বন্ধুর 50,000 টাকা টোটাল দেখো, বছরের শেষে বলেছে কথাটা, তাহলে টোটাল হচ্ছে 12 মাস, 1 বছর, তাহলে 12 মাস খাটছে। আমরা 1 মাস হিসাবে তাদের মূলধনের অনুপাতটা আমরা হিসাব করব, একই সময়টা নিব এখানে। তাহলে প্রথম বন্ধুর যে মূলধনটা দাঁড়াবে এভাবে, আমরা প্রথম বন্ধুর মূলধনকে 12 দিয়ে গুণ করবো, যেহেতু তার 12 মাস খাটে প্রথম বন্ধুর মূলধনটা, = এবার দ্বিতীয় বন্ধুর টাকা ছিল কত? 40,000 টাকা। তো দ্বিতীয় বন্ধুর 40,000 টাকা, ওটা কিন্তু 12 মাস খাটে। ঠিক আছে, প্রথম বন্ধুর টাকাটা 12 মাস খাটে, দ্বিতীয় বন্ধুর টাকাটা 12 মাস খাটে। এবার আমরা বের করব তৃতীয় বন্ধু। এখন তৃতীয় বন্ধুর টাকা ছিল, ও যে লগ্নি করলো 20,000 টাকা। 20,000 টাকা, এই টাকাটা কিন্তু 12 মাস খাটেনি, সে কয়েক মাস পর মানে x মাস পর এসেছিল। তাহলে x মাস পর বলতে দেখো, মানে x মাস, ঠিক আছে, x মাস কিন্তু চলে গেল। তাহলে x মাস চলে যাওয়ার পর মানে 12 মাস থেকে x মাস বাদ দিতে হবে। x মাস বাদ দেওয়ার পর যে যত মাস বাকি থাকলো, তাই না, তত মাসে কিন্তু এই টাকাটা খেটেছিল তৃতীয় বন্ধুর টাকাটা। তাহলে 12 মাস থেকে x মাস বাদ দিতে হবে। তাহলে যে মাসটা পাওয়া গেল, এই মাস খেটেছে তৃতীয় বন্ধুর 20,000 টাকাটা। তাহলে এইভাবে আমরা তাদের 1 মাস হিসাবে মূলধনের অনুপাতটা আমরা বের করব। চলো, এবার এদের মূলধনের যে অনুপাতটা বের হবে, যদি লঘিষ্ঠ করি আমরা, দেখো প্রত্যেকটা আমরা 4টা করে শূন্য দেখতে পাচ্ছি, 4টা করে শূন্য আমরা কেটে দেব। ওকে, তাহলে এখানে আমাদের রইল এই যে 5 ইন্টু এটা 12, এখানে 4 ইন্টু এটা 12, আর এখানে 2 ইন্টু 12 মাইনাস এক্স, এভাবে দাঁড়ালো। আচ্ছা, এখানে এটাকে যদি গুণ করে নাও, 12 5 60, এটা গুণ করে পাবা, এটা 12 4 48 = আর এটা যদি গুণ করে নাও 2 দিয়ে, তাহলে 12 দিয়ে 24। আচ্ছা, এখানে 2 দিয়ে আমরা লঘিষ্ঠ করতে পারতাম আমরা, ঠিক আছে। আচ্ছা, এক কাজ করি, আমি 2 দিয়ে আগে লঘিষ্ঠ করে নিই। দেখো এই যে 2, এখানে 2 দিয়ে 4, আর এখানে 2 6 12, এভাবে একটু লঘিষ্ঠ করলাম। তাহলে আমাদের দাঁড়ালো 5 6 30, এটা হবে 30, আর এটা 12 দিয়ে 24 আর এটা আমাদের হয়ে গেল 12 মাইনাস এক্স, 2 দিয়ে লঘিষ্ঠ করে দিলাম। আচ্ছা, এখন আর তো লঘিষ্ঠ যাবে না,
ঠিক আছে। এখানে দেখো এক্স আছে, লঘিষ্ঠ করা যাচ্ছে না। তাহলে এভাবে কিন্তু অনুপাতটা দাঁড়ালো তাদের। এখন আমরা দেখো এখানে যে প্রশ্নে বলেছি প্রথম দুই বন্ধুর মোট লাভ। প্রথম দুই বন্ধুর মোট লাভ যখন বলে দিয়েছে, মানে প্রথম বন্ধুর লাভটা বের করব আর দ্বিতীয় বন্ধুর লাভটা বের করব, সেই দুজনের লাভের যোগফলটাই হবে এই যে 2700 টাকা। তখন আমরা এক্সের মানটা বের করতে পারবো। তো চলো, প্রথম বন্ধু পাবে এই টাকার মধ্যে থেকে কত টাকা আছে, এই যে লাভ হয়েছিল 31,000 টাকার মধ্যে। তাহলে আমরা এখানে এখন লিখব যে 31,000, এই যে 31,000 টাকার মধ্যে 31,000 টাকার মধ্যে প্রথম বন্ধু পায়। প্রথম বন্ধু পায়, দেখো প্রথম বন্ধু আছে 30 বাই আনুপাতিক যোগ। এবার আনুপাতিক যোগ বলতে এদের যোগফল করতে হবে। দেখো এদের যদি যোগ করো, দেখো আমাদের এই যে 30, 24, 12 এদের যোগ নিতে হবে। তো 30, 24, 12 যোগ করো কত দাঁড়াচ্ছে দেখো। তাহলে এখানে 2, 4, 6, তাহলে এখানে আমরা 6 নিলাম। আর এদিকে 1, 2, 3, 3, 6, 66 আর মাইনাস এক্সটা বসিয়ে দেবো। মানে এদের তিনজনের যোগফলটা কিন্তু এটা আসবে 66 মাইনাস এক্স আসবে। আর কত টাকার মধ্যে ভাগ করছে, এই যে 31,000 টাকার মধ্যে ভাগ করছে। তাহলে এই যে 31,000 টাকাটা গুণ হয়ে যাবে এত টাকা। তাহলে এটা হচ্ছে প্রথম বন্ধুর লভ্যাংশ, প্রথম বন্ধু এই পাবে। এবার দ্বিতীয় বন্ধু পাবে, তো আমি এখানে দ্বিতীয় বন্ধুটা বের করে নেব। দ্বিতীয় বন্ধু পায়, দ্বিতীয় বন্ধুর যে মূলধনটা 24 আমরা বের করেছি, তাহলে 24 বাই 66 মাইনাস এক্স গুণিত 31,000 টাকা, এই যে আমাদের দেখো। তাহলে এখন দেখো যে দুই বন্ধুর মোট যে লাভটা, লভ্যাংশটা কিন্তু বলে দিয়েছে, মোট লাভটা 27,000 টাকা। তাহলে এখানে আমাদের যে প্রশ্নানুসারে বা শর্তানুসারে আমরা লিখতে পারবো, তাই আমি অতএব দিয়ে লিখছি যে 30 বাই 66 মাইনাস এক্স গুণিত 31,000 টাকা প্রথম বন্ধুর লাভটা এবং দ্বিতীয় বন্ধুর লাভটা 24 বাই 66 মাইনাস এক্স গুণিত 31,000 টাকা। এই দুই বন্ধুর, প্রথম দুই বন্ধুর মোট লাভ যেটা বলেছে 27,000 টাকা কিন্তু বলে দিয়েছে প্রশ্নে, দেখো 27,000 টাকা। তাহলে এই যে সমীকরণটা দাঁড়ালো, এখান থেকে আমাদের সমাধান করে এক্সের মানটা বের করে নিতে পারবো। তখনই পেয়ে যাবো যে তৃতীয় বন্ধু কত মাস পরে সে 20,000 টাকা লগ্নি করেছিল। আচ্ছা এখানে দেখো 31,000 টাকা দুই জায়গায় আছে, আমি এখানে যদি কমন নিয়ে নিই, 31,000 টাকা আমি কমনে নিলাম। তাহলে এটা 30 বাই 66 মাইনাস এক্স এখানে থাকবে, আর এখানে থাকবে 24 বাই 66 মাইনাস এক্স, আর এদিকে 27, 3টা শূন্য, 3টা শূন্য, 3টা শূন্য আমি কেটে দিলাম। আচ্ছা, 31কে আমি এদিকে নিয়ে চলে আসতে পারবো। তাহলে এখানে আমাদের দাঁড়াবে 30 বাই 66 মাইনাস এক্স প্লাস 24 বাই 66 মাইনাস এক্স, এদিকে 27 উপরে আর নিচে 31টাকে আমি নিচে নামিয়ে দিলাম। আর এই জায়গায় ভগ্নাংশে যোগবিয়োগ করি, তাহলে লসাগুটা আমাদের দাঁড়িয়ে যাবে 66 মাইনাস এক্স, এটা আমাদের 30 নেমে যাবে, এটা আমাদের 24 নেমে যাবে, এদিকে 27 বাই 31। আচ্ছা এই দুটোকে যোগ করলে আমাদের দাঁড়াবে, দেখো আমাদের 54 দাঁড়াবে, এটা হবে 54 বাই 66 মাইনাস এক্স, আর এটা এদিকে আছে আমাদের 27 বাই 31। যে কাটাকাটি করি আমি 9 দিয়ে করি, 9 6 54, 9 3 27, আবার 3 1 3, 3 দিয়ে 6। আচ্ছা আমি বর্জগুণ যদি করে নিই কোনাকুনি গুণ, তাহলে 66 মাইনাস এক্স, এই যে কোনাকুনি, আর এদিকে 31 দিয়ে 62, তাহলে এখানে মাইনাস এক্স, এদিকে 62, এদিকে মাইনাস 66। এবার আমরা এখান থেকে এক্সের মানটা বের করব। আমি এক্সের মানটা বের করার চেষ্টা করি, পেজ নিয়ে নিই। তাহলে দেখো তো, এদিকে মাইনাস এক্স সমান সমান, এদিকে বিয়োগ করলে দেখো কত হবে, এদিকে আমি -4 পেয়ে যাচ্ছি, তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে এক্স সমান সমান আমরা পেয়ে গেলাম 4। তাহলে এই যে দেখো তৃতীয় বন্ধু কত মাস পরে, 4 মাস পরে, তাহলে অ্যান্সারে পেয়ে গেছি। তাহলে আমরা লিখে দেবো যে তৃতীয়
তৃতীয় বন্ধু 4 মাস পর 20,000 টাকা 20,000 টাকা লগ্নি করে ঠিক আছে 4 মাস। দেখো তোমাদের বইতে সেখানে 8 মাস দেখতে পাবা, সেটা 8 হবে না কিন্তু 4 মাস হবে। সম্ভবত ওরা প্রিন্ট মিস্টেক করেছে, সেখানে ওই যে 8 লিখেছে সংখ্যাটা, সেই 8 সংখ্যাটা বাংলায় যেটা 4 হয় সেভাবে মনে মিস্টেক হতে পারে ওদের, কিন্তু সেখানে কিন্তু 8 হবে না, এভাবে কিন্তু 4 হবে। ঠিক আছে, সেটা যে বাংলায় ধরে নাও তো 4 মাস, কিন্তু যাই হোক অ্যান্সারটা কিন্তু 4 মাস দাঁড়াবে, 8 মাস হবে না। তো এই ছিল আমাদের 3 অথবা অঙ্কটা। দেখো আমরা কমপ্লিট করে ফেলেছি। আচ্ছা এরপরে দেখো, আচ্ছা পরে যে 4 প্রশ্ন বা 4 অথবা, আচ্ছা এই যে 4 প্রশ্নটা এটা তোমরা বই থেকে পেয়ে যাবা। তো যদি বলি দেখো বই থেকে তোমরা চলে যাবা পেজ নাম্বার 194 পেজে প্রয়োগ 23 নম্বর প্রয়োগটা দেখবা, এটা বই থেকে আছে। দেখো যেগুলো বই থেকে অঙ্কগুলো আছে, এই যে বইয়ের অঙ্কগুলো যেগুলো বই থেকে হুবহু কমন আছে সেই অঙ্কগুলো কিন্তু আমি তোমাদের ছেড়ে দেবো। ঠিক আছে, যেগুলো বইয়ের বাইরে থাকবে সেই অঙ্কগুলো করাবো। একমাত্র শুধু যে জ্যামিতিক যে প্রয়োগগুলো দেখছো, এই যে 6 দাগের জ্যামিতিক প্রয়োগগুলো করাবো, বই থেকে থাকলেও করাবো এবং বইয়ের বাইরে থাকলেও তো করাবোই। ঠিক আছে, তো দেখো এই যে বইয়ের প্রশ্ন এগুলো আমি ছেড়ে দিচ্ছি। বড় প্রশ্ন যেরকম 4 অথবাটা বই থেকে আছে, 5 দাগেরটা 5 অথবা সব বই থেকে পেয়ে যাবা। ঠিক আছে, আমরা 6 দাগের অঙ্কটা করাবো, এই যে 6 দাগের। আচ্ছা যেগুলো বই থেকে ছেড়ে দিচ্ছি, যেগুলো বইয়ের অঙ্ক মানে টেক্সট বুকের অঙ্ক, তোমাদের এই অঙ্কগুলোর ক্লাস যদি তোমরা দেখতে চাও, তোমাদের টেক্সট বুক থেকে প্রচুর ক্লাস দেওয়া হয়েছে। তোমাদের ভিজিট করতে হবে, আমার চ্যানেলে ভিজিট করো, প্লে লিস্টে চলে যাবা, সেখানে ক্লাস 10 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে। সেই প্লে লিস্টে গিয়ে তোমরা ক্লাস 10-এর যে চ্যাপ্টার ওয়াইজ কষে দেখি অঙ্কগুলো, প্রচুর ক্লাস তোমাদের দেওয়া হয়ে গেছে, সেখান থেকে তোমরা অঙ্কগুলো দেখে নেবা। ঠিক আছে, চলো আমরা 6 দাগের অঙ্কটা করাবো, সেটা আমাদের জ্যামিতিক প্রয়োগ। দেখো 6 দাগের অঙ্কটা এটা বই থেকে আছে। যে বইয়ের যে অঙ্কটা দেখো পেজ নাম্বার 256 পেজে তোমরা আসো। ঠিক আছে, দেখো এটা বই থেকে প্রয়োগটা মিলছে, প্রয়োগ 22। তবু আমি তোমাদের করাবো, আমি বলেছি যে বই থেকে থাকলেও আমি করাবো। তো আমি এই যে প্রয়োগ 22 যে দেখতে পাচ্ছ যে প্রশ্নটা, এই অঙ্কটাই দিয়েছি 6 দাগের। আমি এখান থেকে তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো, এখানে অঙ্কটা করিয়ে দিয়েছে। তো দেখো প্রশ্নটা কি বলছে, ত্রিভুজ এবিসি, এই যে এবিসি ত্রিভুজ নেওয়া হয়েছে। ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ, এই যে শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপর লম্ব, এডিটা বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করেছে। আর যদি আবার দেওয়া আছে বি, এই যে বিডি বাই ডিএ, এই যে বিডি বাই ডিএ আর ডিএ বাই ডিসি, এই যে ডিএ বাই ডিসি। ঠিক আছে, মানে এই যে দুটো ত্রিভুজ হয়েছে, দেখো এখানে যদি লম্ব তৈরি করি তাহলে এখানে দেখো এই কোণটা সমকোণ আর এই কোণটা কিন্তু সমকোণ, দুটো 90 ডিগ্রি কোণ। আর এটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এই যে সমকোণ, এই যে সমকোণ দ্বারা যে ধারক বাহুগুলোর যে বাহুগুলো দেওয়া আছে, এই যে বিডি বাই ডিএ বলেছে আর এখানে ডিএ বাই ডিসি বলেছে, সেই বাহুগুলো কিন্তু সমানুপাতি বলেছে এই দুটো ত্রিভুজের। তাহলে আমরা দেখো এখানে লক্ষ্য করো, এই যে এবিডি ত্রিভুজ আর এডিসি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ সদৃশ্য হবে। দেখো কারণ এই কোণটা আর এই কোণটা 90 ডিগ্রি, এই ত্রিভুজ এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। দেখো এখানে বিডিএ এই কোণটা আর এডিসি, এই যে এডিসি দুটো কোণ 90 ডিগ্রি। এবং এটা দেওয়া আছে যেটা, এই যে সেই সমকোণ যে ধারক বাহুগুলোর যে সমানুপাতিতা আছে, এই যে বিডি বাই ডিএ আর ডিএ বাই ডিসি, সেটা কিন্তু সমানুপাতি বলে দিয়েছে। তাহলে এই দুটো শর্ত থেকে এই দুটো কোণ সমান 90 ডিগ্রি এবং এই যে আছে যেটা দেওয়া প্রদত্ত, এই দুটো শর্ত থেকে আমরা এই দুটো ত্রিভুজকে, ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এডিসি, এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য বলতে পারবো। দেখো এখানে লিখে দিয়েছি, যেহেতু দুটি ত্রিভুজের একটির একটি কোণ অপরটির একটি কোণের সমান, এই যে এর সঙ্গে এই কোণটা সমান, এবং কোণগুলির ধারক বাহুগুলি সমানুপাতি হলে, দেখো কোণগুলির যে ধারক বাহুগুলি বিডি বাই ডিএ আর ডিএ বাই ডিসি, এরা কী আছে, সমানুপাতি আছে, এই যে দেওয়া আছে সমান। তার জন্য আমরা এই দুটো ত্রিভুজকে সদৃশ্য বলতে পারলাম, কারণটা বলে দিয়েছি। তাহলে দেখো যখন দুটি ত্রিভুজ সদৃশ্য, তার সদৃশ্য ত্রিভুজের অনুরূপ কোণগুলি কী হবে, সমান হবে। এখানে কোণ এবিডি, এই যে এবিডি মানে এই কোণটা, এই কোণের সঙ্গে সমান লিখেছে কোণ সিএডি মানে এই কোণটা। দেখো এই দুটো কোণ কিন্তু অনুরূপ কোণ, এখানে বোঝা যাচ্ছে না।
দেখো আমি তোমাদের এই যে এডিসি ত্রিভুজটাকে যদি ঘুরিয়ে লেখা হয়, ঠিক আছে, এই যে এডি বাহুটা যে ভূমিতে করা হয়, আমি এখানে দেখাচ্ছি। এখানে আমি একটা ত্রিভুজ তৈরি করছি, দেখো এইভাবে আমি এডিটাকে আমি ভূমি করে দেবো। ওকে, আর এই যে কোণটা আছে মানে আমাদের এডিসি কোণটা, এটা যদি ভূমি হয় তাহলে অতিভুজ আমাদের দেখো, অতিভুজ কিন্তু আমাদের এসিটা আমাদের কিন্তু এখানে অতিভুজ দাঁড়াবে। তাহলে এই যে এডি বাহুটা দেখতে পাচ্ছ, এটা যদি আমি এডি বাহু তৈরি করি, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। তাহলে ডিসি বাহুটা আমি এই দিকে তৈরি করে দিলাম, এভাবে ডিসি, আর যে এসিটা আছে এভাবে চলে আসবে। মানে এই যে এডিসি ত্রিভুজটাকে ঘুরিয়ে নিলে একটু এরকম দেখাবে। তাহলে এখানে আমাদের হচ্ছে সি বিন্দু, এই বিন্দুটা, ঠিক আছে। তাহলে এবার লক্ষ্য করো তো, এই যে আমাদের এবিডি এই কোণটা মানে এই ত্রিভুজটা ধরে এর পাশে আছে। তাহলে এখানে আমাদের যেটা সিএডি, এই যে দেখো এই যে সিএডি যে এই কোণটা, মানে এই কোণটা অনুরূপ কোণ হবে, তাই না? এই দুটো কোণ অনুরূপ কোণ পাবা। ওকে, আরও একটা ভালো হতো যদি আমি ডিসি বাহুটাকে এদিকে করতাম, আরও যদি ঘুরিয়ে লিখতাম, ঠিক আছে। মানে এভাবে এখানে আমি দেখাচ্ছি যে এটা আমাদের সিডি বাহুটা এভাবে দিলাম, এভাবে এটা হচ্ছে এডি বাহুটা, আর এটা হচ্ছে আমাদের এসি বাহুটা, এটা বেশি বুঝতে পারবা। তাহলে আমি এখানে এটা ডি বিন্দু, এটা আমাদের সি বিন্দু, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এভাবে একটু ঘুরিয়ে নিয়েছি, ঘুরিয়ে নিয়ে আবার উল্টে দিয়েছি ত্রিভুজটাকে। তাহলে এখানে দেখো বোঝাচ্ছে এবিডি কোণটা আর এই যে আমাদের সিএডি কোণটা, এই দুটো কোণ কিন্তু অনুরূপ কোণ, এই কোণের সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ, যেটা সমান দেখানো হয়েছে। আর বিএডি কোণ, বিএডি মানে এই কোণটার সঙ্গে এসিডি মানে এই যে এখানে লক্ষ্য করো, এই যে বিএডি আর এসিডি এই কোণটা দেখো এখন কিন্তু সমান দেখাচ্ছে না। এই যে এই কোণটা আর এই ত্রিভুজটা যদি এখানে থাকতো তাহলে আমাদের এই যে এসিডি কোণটা কিন্তু এখানে চলে আসতো, তাই না? তাহলে দুটো কোণ কি অনুরূপ কোণ না? তাহলে অনুরূপ সদৃশ্য ত্রিভুজে অনুরূপ কোণগুলো সমান হবে। তাহলে ত্রিভুজটাকে এই যে এডিসি ত্রিভুজটাকে এভাবে ঘুরিয়ে যদি নিয়ে নেওয়া হয় তখন কিন্তু তোমরা ভালো বুঝতে পারবা যে দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হবে, যেটা এখানে সমান দেখানো হয়েছে। এখন কি করা হয়েছে দেখো, এখন আমরা করেছি যে এই যে এবিডি কোণটা আর এসিডি কোণটা, মানে এবিডি এই কোণটা আর এই কোণটা যোগফল করা হয়েছে। এই দুটো যোগফলের মানটা দেখো, এখন এবিডির মানটা আমরা সিএডি জানি, তাহলে কোণ এবিডির জায়গায় সিএডি বসানো হয়েছে। আর এই যে এসিডি, কোণ এসিডির মানটা আমরা জানি বিএডি, এই কোণ এসিডির জায়গায় বিএডি বসানো হয়েছে, মানগুলো বসিয়ে দিয়েছি যেহেতু সমান আছে। এবার দেখো আমরা কি করব, যে এবিডি কোণটাকে আমরা বি কোণ বলতে পারবো, যে এবিডি কোণটাকে বি কোণ বলতে পারবো, বি কোণ নাম হয়েছে। আর এসিডি কোণটাকে আমরা সি কোণ বলতে পারবো, এটাকে সি কোণ নাম দেওয়া হয়েছে। আর এটাকে দেখো এই যে সিএডি মানে সিএডি আর বিএডি এই দুটো কোণ নিয়ে এদের যে যোগফলটা আমরা পাবো এটা কিন্তু আমরা এ কোণ পেয়ে যাবো, এই যে দুটো কোণ নিয়ে, তাই না? এদিকার কোণটা এদের যোগফলটা এ কোণ। আচ্ছা, তাহলে এভাবে তৈরি হয়ে গেছে। তাহলে এবার লক্ষ্য করো এখানে কি করা হয়েছে, এই যে উভয় পক্ষে এই যে এ কোণটা আবার যোগ করা হয়েছে, এই যে কোণ বি কোণ ছিল আর কোণ সি ছিল, এদের সঙ্গে আবার এ কোণটা যোগ করেছি, আর কোণ এর সঙ্গে এ কোণটা যোগ হয়েছে। তাহলে এখানে এ কোণ যোগ করে এখানে 2a কোণ একবারে করে দিয়েছে, ঠিক আছে? কোণ এ প্লাস কোণ এ মানে 2 কোণ এ। আচ্ছা, এবার দেখো এই যে 2a কোণটা এদিকে লিখেছে, আর এই যে কোণ এ, কোণ বি, কোণ সি, এই যে এবিসি ত্রিভুজের তিনটি কোণ, তার কোনো একটি ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। তাহলে এই তিনটি কোণের যোগফলটা লিখেছে 180 ডিগ্রি। এবার এখানে 2 দিয়ে যদি কাটাকাটি করা হয় তাহলে দেখো 2 নং 18, তাহলে আমরা দেখো 0 ডিগ্রি মানে 90 ডিগ্রি হয়ে যাবে আমাদের। তাহলে কোণ এর মানটা আমরা 90 ডিগ্রি পেয়ে যাব। আমাদের এখানে প্রমাণ করতে বলেছিল এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তার সমকোণী ত্রিভুজের একটি কোণকে 90 ডিগ্রি দেখাতে হবে। এই যে বিএসি কোণটা যেটা এ কোণটাকে আমরা 90 ডিগ্রি দেখালাম। তা কোনো একটা ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হলে এই যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ এটা বলতে পারবো। তা যেটা প্রমাণ করতে বলেছিল দেখো একদম প্রমাণটা এখানে গুছিয়ে করানো আছে, যেটা আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিলাম। তা এই ছিল আমাদের 6 দাগের যে অঙ্কটা, জ্যামিতিক প্রয়োগ। যেটা আমি বললাম যে জ্যামিতিক প্রয়োগগুলো ছিল বই থেকে থাকবে, তবু কিন্তু আমি করাবো, যেটা আমি করিয়ে দিলাম। আর যেসব যে বড় প্রশ্নগুলো আছে, ঠিক আছে, যেরকম এগুলো দেখতে পাচ্ছ উপপাদ্যগুলো আমি তোমাদের বইয়ের উপপাদ্য প্রচুর করিয়ে দিয়েছি, তোমরা ক্লাসগুলো দেখতে পারো, ঠিক আছে? যেভাবে বললাম সেভাবে ক্লাসগুলো তোমরা দেখবা। তারপরে আমরা 7 দাগে দেখো 7 অথবা এই যে এগুলো বই থেকে আছে,
8-এরটা। এই অঙ্কটা তোমরা বই থেকে পেয়ে যাবা, শুধু এখানে সংখ্যাগুলো চেঞ্জ করেছে, বইয়ের অঙ্ক আছে এটা। আমরা করাবো দেখো 8-এর অথবাটা করাবো। এটা একটু বইয়ের বাইরের অঙ্ক আছে। দেখো এই যে বইয়ের বাইরের, যেটা বই থেকে মিলবে না, সেই অঙ্কগুলো কিন্তু আমি করাবো, যেটা বললাম। চলো 8-এর অথবাটা আমরা করাই। দেখো 8-এর যে অথবাটা, এখানে বলছে একটি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 12 সেমি হলে ওই গোলকটি গলিয়ে 2 সেমি ব্যাসার্ধ এবং 3 সেমি উচ্চতা বিশিষ্ট কটি শঙ্কু তৈরি করা হবে। কয়টি শঙ্কু আকৃতির যে বস্তু তৈরি হবে, কতগুলি তৈরি হবে, ঠিক আছে। তা দেখো একটা গোলক আছে, সেই গোলকটাকে গলিয়ে শঙ্কু তৈরি করবে। এবার যে শঙ্কু তৈরি হবে সেই শঙ্কুর ব্যাসার্ধ বলে দিয়েছে এবং শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে। তা এখানে যেটা আমাদের জানতে হবে, গোলকের যতটা আয়তন হবে, তাই না, গোলকের যতটা আয়তন, গোলকের আয়তন বের করব এবং একটি শঙ্কু, যে শঙ্কুগুলো তৈরি হবে সেই একটি শঙ্কুর আয়তন বের করতে পারবো, যেহেতু এখানে একটি শঙ্কুর ব্যাসার্ধ দেওয়া আছে, ভূমির ব্যাসার্ধ, আর শঙ্কুর উচ্চতাও দেওয়া আছে। তাহলে আমরা যে কতগুলি শঙ্কু তৈরি হবে সেটা পাবো কী করে? এই যে আমাদের গোলকটা আছে, গোলকের আয়তনটাকে একটি শঙ্কুর আয়তন দিয়ে যদি ভাগ করা হয়, সেই ভাগফলটাই হবে কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখানে যে শঙ্কু তৈরি হবে, আমি যদি বলি যে শঙ্কু তৈরি হবে সমান সমান, দেখো গোলকের আয়তন, আমি গোলকের আয়তনটাকে ভাগ করব একটি শঙ্কুর আয়তন দিয়ে। তাহলে এখানে গোলকের আয়তন, দেখো গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব। আর বলতে ব্যাসার্ধ যেটা 12, তাহলে এখানে আমরা 12 কিউব করে দেবো। আর একটি শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র জানতে হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর বলতে এখানে দেখো শঙ্কুর যে ভূমির ব্যাসার্ধ 2 সেমি, তাহলে 2-এর স্কোয়ার, আর উচ্চতা যেটা 3 সেমি বলেছে, উচ্চতা যেটা এইচ, তাহলে এখানে উচ্চতা 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়, তাহলে উচ্চতা এই যে 3 দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের এইচ। এই হচ্ছে গোলকের আয়তন, আর এটা হচ্ছে একটি শঙ্কুর আয়তন। তাহলে গোলকের আয়তনটাকে একটি শঙ্কুর আয়তন দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে কতটি শঙ্কু তৈরি হবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। এর পাই পাই কেটে দেবো, এই 3 কাটাকাটি করতে পারবা। আচ্ছা, এই যে 2-এর স্কোয়ার 4, আর এখানে 4 আছে, তাহলে এখানে 4 এখানে 4 আমরা কেটে দিতে পারবো। এবার দেখো 12-এর কিউব বলতে 12টা 3 বার গুণ হবে, এই যে 12-এর কিউব আছে এটা, এটা আমি কিউব করতে হোল কিউব করে দিলাম। তাহলে 12টাকে 3 বার গুণ এভাবে করো, আর 3 এখানে আছে, তাহলে 3 4 12, দেখো 12 গুণ করে তোমরা 144 পেয়ে যাবা। আর এখানে আমাদের 4 আছে এতটি, এটা যদি গুণ করে নিই 4 4 16 6, 4 4 16, হাতে রেখে 17, 4 1 4, 4 1 5, দেখো 576টি শঙ্কু তৈরি হবে। এভাবে কিন্তু তোমরা সহজে অ্যান্সারটা বের করে নিতে পারবা। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। তোমাদের যে প্রথম সেট আমরা নিয়েছি তোমাদের মাধ্যমিক 2027 ভলিউম 1, সেকেন্ড সামেটিভ 2026, তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট তোমাদের পরীক্ষা হবে, সেই পরীক্ষার যে অঙ্কগুলো, যে দেখো যে মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র যে সেটটা ছিল, এই সেটটা কমপ্লিট তোমাদের সম্পূর্ণ করে দিয়েছি। আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তোমার সবাই ভালো থেকো।